আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির লা তু'আসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া বিকা নাস্তাঈনু ইয়া মুস্তাআন। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ এই সময় সুস্থ রেখেছেন। বাক শক্তি, চিন্তা শক্তি, মেধা শক্তিকে আল্লাহ পাক ঠিক রেখেছেন। আমরা হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের অন্যতম একটি বিষয় ম্যাথমেটিকা ক্লাসে যুক্ত হয়েছি। ডিএসএমএস অনলাইন টিউশন এইচডি হোমিও মেডিকেল একাডেমি কর্তৃক পরিচালিত ডিএসএমএস অনলাইন টিউশনে এই মুহূর্তে আমাদের সাথে যারা যুক্ত আছেন তাদেরকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং পরবর্তীতে যারা আমাদের এই রেকর্ডেড ক্লাসটি দেখবেন তাদেরকেও আমরা মোবারকবাদ জানাই। আমরা ধারাবাহিকভাবে দ্বিতীয় বর্ষের সিলেবাস থেকে আমরা মেডিসিন সমূহ আলোচনা করছিলাম। আমরা গত রবিবারের আগের রবিবার আমরা প্রথম ক্লাস করেছিলাম ম্যাথমেটিকার। সেখানে আমরা ফসফরিক অ্যাসিড বা অ্যাসিড ফস মেডিসিনটি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা চেষ্টা করব ক্যালকেরিয়া কার্ভ নিয়ে আলোচনা করার। আমাদের সিলেবাস যে মেডিসিন গুলো রয়েছে আমরা সেই মেডিসিন গুলোই ধারাবাহিকভাবে অল্টারনেট করে আমরা রবিবার এই ক্লাসটা হবে। এক রবিবারে ম্যাথমেটিকা অংশ একটি মেডিসিন, আর এক রবিবারে বায়োকেমিক মেডিসিন থেকে একটি মেডিসিন, এভাবে অল্টারনেট করে আমাদের এই ক্লাসটি পরিচালনা হবে। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ক্যালকেরিয়া কার্বনিকাম। এই ক্যালকেরিয়া কার্বনিকাম মেডিসিনটি আমরা নামটা শিখব, নাম শিখে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব। তো আমি একটু শুনতে চাচ্ছি যে আপনারা আমার এই স্লাইডটা দেখতে পাচ্ছেন কিনা, যারা এই মুহূর্তে আছেন। দেখতে পাচ্ছি স্যার। স্যার দেখতে পাচ্ছি। জি, ধন্যবাদ। আমরা যে কোনো মেডিসিন শিখবো, মেডিসিন শেখার আগে আমরা মেডিসিনের নামকে 5 ভাবে শিখবো। আমার কথা শুনতে কোনো সমস্যা হলে বলবেন, সাউন্ড প্রবলেম হলে। স্যার মেডিসিনের নামকে আমরা 5 ভাবে শিখবো। 1, পূর্ণ নাম, সমনাম, কমন নাম, সংক্ষিপ্ত নাম, সংক্ষিপ্ত রূপ। একটা মেডিসিনের পূর্ণ নাম কি, এজ এ ফিজিশিয়ান হিসেবে সেই নামটা আমাদের জানা থাকা প্রয়োজন। সেই হিসেবে আমাদের আজকের আলোচ্য মেডিসিনের নাম ক্যালকেরিয়া কার্বনিকাম। এই মেডিসিনের সমনাম কি, ক্যালকেরিয়া অস্টেরিয়াম। এই ক্যালকেরিয়া অস্টেরিয়াম এটা এই মেডিসিনের সমনাম। আমরা মেডিসিন পড়তে গেলে বিভিন্ন ম্যাথমেটিকায় ক্যালকেরিয়া কার্ভ নামেই পাই। কেউ কেউ কিন্তু ক্যালকেরিয়া অস্টেরিয়াম নামেও লিখেছেন, যেমন এলেন কি নোটস যদি আপনি নেন সেখানে ক্যালকেরিয়া অস্টেরিয়াম লিখেছেন। তো সে কিছুই নেই, এটা সমনাম, লিখতেই পারেন। তো এই মেডিসিনের একটা কমন নাম আছে, সেটা হলো ক্যালকেরিয়া কার্ভ, যেই নামে আমরা সবাই চিনি। দেশে বিদেশে সকল ডাক্তার, সকল স্টুডেন্ট ক্যালকেরিয়া কার্ভ নামে আমরা সকলেই এই মেডিসিনকে চিনি। যার সমনাম ক্যালকেরিয়া অস্টেরিয়াম, যার পুরো নাম ক্যালকেরিয়া কার্বনিকাম, এর একটা সংক্ষিপ্ত নাম আছে, সেটাও ক্যালকেরিয়া কার্ভ। মেডিসিনের অনেক সংক্ষিপ্ত নাম হয়, যেমন অ্যাকোনাইট নেপেলাস, অ্যাকোনাইটাম নেপেলাস পূর্ণ নাম, এর একটা সংক্ষিপ্ত নাম হলো অ্যাকোনাইট। তো ক্যালকেরিয়া কার্ভের সংক্ষিপ্ত নামও ক্যালকেরিয়া কার্ভ। ক্যালকেরিয়া কার্ভের সংক্ষিপ্ত রূপ, স্যার এই সংক্ষিপ্ত রূপটা কিসের জন্য দরকার? আমরা যখন রেপার্টরি করব, রেপার্টরাইজেশন করব, তখন কিন্তু দেখব রেপার্টরিতে মেডিসিনের নাম সংক্ষিপ্ত রূপটা শুধু দেয়া আছে। হ্যাঁ, সেই ক্যালকেরিয়া কার্ভের সংক্ষিপ্ত রূপ হলো এটা CALC।
এভাবে লেখা আছে। এই CALC মানেই হলো ক্যালকেরিয়া কার্ভ। তাহলে আমাদের একটা মেডিসিনের সংক্ষিপ্ত রূপটাও শিখতে হবে, এটা হলো আমাদের দাবি। আমরা ক্যালকেরিয়া কার্ভ মেডিসিনটি একটু শেষ দিক থেকে আসি। আমরা ক্যালকেরিয়া কার্ভ মেডিসিনকে যদি লক্ষ্য করি, তার ভিতরে প্রধান কিছু লক্ষণ আমরা পাই, বা নিজস্ব কিছু কথা, নিজস্ব কিছু লক্ষণ আমরা দেখতে পাই। সেই লক্ষণগুলো থেকেই আমরা একটু মেডিসিনটাকে শেখার চেষ্টা করি। এখানে 4টা লাইন বলা আছে। দেহের স্থূলতা, শিথিলতা ও শ্লেষ্মা প্রবণতা। 2 নম্বর লাইনে লেখা আছে ভীরুতা ও ভ্রান্ত ধারণা। মাথার ঘামে বালিশ ভিজে যায় ও অল্পেই ঠান্ডা লাগে। লাস্ট লাইনটা হলো ডিম খাবার প্রবল ইচ্ছা, কিন্তু দুধ সহ্য করতে পারে না। এই লাইনটাকে একটু যদি লক্ষ্য করি, ডিম খাবার প্রবল ইচ্ছা কিন্তু দুধ সহ্য করতে পারে না কেন? আমি যেইভাবে এই মেডিসিনকে শিখেছি আমি সেভাবেই বলছি, তাহলে আপনাদেরও বুঝতে খুব সুবিধা হবে। আমি যখন এই মেডিসিনকে পড়তেছিলাম তখন আমার প্রশ্ন এই জায়গায় আটকালো। আমার নিজের কাছে নিজের প্রশ্ন ছিল, ডিম খাবার প্রবল ইচ্ছা কিন্তু দুধ সহ্য হয় না, কেন হয় না? দুধ সহ্য হয় না কথাটা বলা আছে, তার মানে কি দুধ কি সে পছন্দ করে কিনা? তো আমি তখন রেপার্টরির সহযোগিতা নিলাম, দেখলাম যে হ্যাঁ, দুধ পছন্দে স্টোমাক ডিজায়ার মিল্কে ক্যালকেরিয়া কার্ভ ভালো অবস্থানে আছে। তার মানে কি? তার মানে ক্যালকেরিয়া কার্ভের রোগী কিন্তু ডিম যেমন পছন্দ করে এবং প্রবলভাবে তার ইচ্ছা, এবং সে খায়ও, দুধও কিন্তু তার ইচ্ছা কম নয়, দুধটাও সে ইচ্ছা করে, পছন্দ করে, খায়ও বটে, তবে সে সহ্য করতে পারে না। এখান থেকে আমার প্রশ্ন শুরু হলো, তাহলে পছন্দ হয়, খেতেও পারে, খেলে সহ্য হয় না কেন? এই কেনর কারণ খুঁজতে গিয়ে আমি পেলাম যেটা, সেই কথাগুলো বলি, গল্প না বলে। আমরা যদি এর কারণ খুঁজতে যাই তাহলে আমাদেরকে একটু পিছনে যেতে হবে, আমাদেরকে অ্যানাটমির স্কেলেটাল সিস্টেমে যেতে হবে। স্কেলেটাল সিস্টেমে আমরা যদি একটু পিছনে যাই, কম্পোজিশন অফ বোন, এই কম্পোজিশন অফ বোনে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা পুরো বিষয়টা বুঝতে পারব। কম্পোজিশন অফ বোনের লম্বা আলোচনা, আমার আলোচনা সেই দিকে নয়, আমার মূল আলোচনার জায়গা যেটা সেখানে আমি যাচ্ছি। কম্পোজিশন অফ বোনে আমরা দুইটা বিষয় পাই, একটা হলো সেল আর হলো ইন্টারসেলুলার ম্যাট্রিক্স। এই যে ইন্টারসেলুলার ম্যাট্রিক্স, এখানে অনেক গুরুত্বপূর্ণ টপিক আছে। এই বোনস এর কম্পোজিশন অফ এই বোনস যদি আমরা বুঝতে পারি, তাহলে ক্যালকেরিয়া কার্ভের ক্ষেত্র কোথা থেকে আসে, কেন আসে, এই বিষয়টা একদম কমপ্লিট হয়ে যাবে। আলোচনা লম্বা হয়ে যাবে, এই জন্য আমি আলোচনা এখন যাচ্ছি না, তবে যতটুকু বোঝার জন্য দরকার অতটুকু শুধু আমি বলছি। এই ইন্টারসেলুলার ম্যাট্রিক্স এর ভিতরে 3টা সাবটাইটেল আছে, ওয়াটার, অর্গানিক, ইনঅর্গানিক। কম্পোজিশন অফ বোনের ইনঅর্গানিকের ভিতরে কয়েকটি সাবটাইটেল আছে, কয়েকটি উপাদান আছে। কি কি আছে? ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম ফসফেট, সোডিয়াম, পটাশিয়াম, আয়োডিন, আয়রন এবং ক্লোরিন। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো ক্যালসিয়াম কার্বনেট। ক্যালকেরিয়া কার্ভের আরেক নাম কিন্তু ক্যালসিয়াম কার্বনেট। এই যে ক্যালসিয়াম কার্বনেট, এই ক্যালসিয়াম কার্বনেট এটা হলো কম্পোজিশন অফ বোনের একটি অন্যতম উপাদান। এখন এই ক্যালসিয়াম কার্বনেট যদি সঠিক মাত্রায় কাজ না করে, সঠিকভাবে সে যদি তার খাদ্য থেকে ক্যালসিয়াম কার্বনেট না পায়, তখন তার হাড়ের গঠনগত ত্রুটি দেখা দেবে, এই কথাটাই স্বাভাবিক। আমরা যদি এই জায়গাটা একটু আসি, এখানে লাল কালির একটা লেখা দেখতে পাচ্ছেন আপনারা। আমরা এর প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করব, কিন্তু এখনের কথাটা এখান থেকে একটু বোঝার চেষ্টা করতে হবে। এই যে লাল কালার যে লেখাটা দেখা যাচ্ছে, এটা হলো ক্যালকেরিয়া কার্ভ মেডিসিনের কারণ। কি কারণে ক্যালকেরিয়া কার্ভের ক্ষেত্রটা তৈরি হয় সেটা একটু দেখি আমরা। কি বলা আছে? ডিফেক্টিভ
অ্যাসিমিলেশন, এই যে ডিফেক্টিভ অ্যাসিমিলেশনটা কি? অর্থাৎ আমরা যে জানি অ্যাসিমিলেশনের বাংলা হলো আত্তীকরণ, শোষণ। আমরা যে খাবারগুলো খাবো সেই খাবার থেকে প্রয়োজনীয় উপাদান বডির জন্য যতটুকু দরকার, যে উপাদানগুলো যতটুকু করে দরকার, সে সেই উপাদানকে শোষণ করে নিবে, আত্তীকরণ করবে। এই আত্তীকরণে যদি কারো বাধা হয়, ত্রুটি দেখা দেয়, তখন সে সঠিকভাবে তার বডি গঠন হবে না। এই যে ডিফেক্টিভ অ্যাসিমিলেশনটা কেন হয়? এই ডিফেক্টিভ অ্যাসিমিলেশনের ফলেই কি হয় দেখেন, ইমপারফেক্ট অসিফিকেশন, ইংরেজি শব্দ আমি বাংলা উচ্চারণ দিয়েছি সুবিধার জন্য। ইমপারফেক্ট অসিফিকেশনটা কি? ইমপারফেক্ট অসিফিকেশন বুঝতে হলে এই অসিফিকেশন থেকে আমাদেরকে যেতে হবে অ্যানাটমির, স্কেলেটাল সিস্টেমের, কম্পোজিশন অফ বোনের সেই অংশে অসিফিকেশন কি, এই বিষয়টা যদি লম্বা করে আলোচনা করা যেত তাহলে ক্যালকিরিয়া কার্ভের ক্ষেত্রটা কেন তৈরি হয় আমরা চমৎকার করে বুঝতে পারতাম। এই যে অসিফিকেশন মানে হলো হাড়ের গঠন। এই যে হাড়ের গঠন যদি কারো ত্রুটিপূর্ণ হয়, ইমপারফেক্ট অসিফিকেশন, তার মানে কি পারফেক্টলি তার হাড়ের গঠন না হওয়া। তাহলে হাড়ের গঠন না হওয়ার পিছনে অন্যতম কারণ হলো ক্যালসিয়াম কার্বনেট সে সঠিকভাবে নিতে না পারা। তার খাবার থেকে সে সঠিক মাত্রায়, সঠিক পরিমাণে ক্যালসিয়াম কার্বনেট নিতে পারেনি। কেন নিতে পারেনি? ওই যে ডিফেক্টিভ অ্যাসিমিলেশন, আত্তীকরণে বাধাগ্রস্ত ছিল। এখন এই ক্যালসিয়াম কার্বনেট কোন কোন খাবার থেকে আসে? যেই সমস্ত খাবারগুলো থেকে আসে তার ভিতরে অন্যতম একটি খাবার হলো দুধ। আমরা জানি জন্মের পর পর শিশুর প্রধান খাবার 6 মাস পর্যন্ত প্রধান খাবার হলো এককভাবে সে খায় মায়ের দুধ। শিশু জন্মের পর এককভাবে সে মায়ের দুধ খায় 6 মাস। 6 মাস পরে তাকে বাড়তি কিছু খাবার এক্সট্রা দেওয়া হয়। এক্সট্রা খাবার দেওয়া হলেও প্রায় 2 বছর পর্যন্ত শিশুরা খায় মায়ের দুধ। মায়ের দুধে কি থাকে? মায়ের দুধ একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত সে শুধুমাত্র মায়ের দুধই খাচ্ছে। 6 মাস পরে সে অন্য খাবার খাচ্ছে ঠিক, তবে তার তখনও প্রধান খাদ্য মায়ের দুধ। দুধ একটি আদর্শ খাবার। দুধের ভিতরে সকল পুষ্টিগুণ সমানভাবে পাওয়া যায়। তাহলে একটা বাচ্চার যখন মেন্টাল ফিজিক্যাল গ্রোথ শুরু হয় ভূমিষ্ঠ হওয়ার পর থেকে, সে এই গ্রোথ হওয়ার পিছনে প্রধান উৎসটাই হলো মায়ের দুধ। তাহলে দুধ একটি অন্যতম খাবার যেখান থেকে ক্যালসিয়াম কার্বনেট আসবে, যেটা হাড়ের গঠনে, বোনের কম্পোজিশনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। আর এই বাচ্চার সেই জায়গাটাই ঘাটতি। সে দুধ খায় ঠিক, তবে সে দুধ সহ্য করতে পারে না। দুধ থেকে যে অ্যাসিমিলেশন হবে, আত্তীকরণ হবে, শোষণ হবে, সেটা তার সঠিক মাত্রায় হয় না। ডিফেক্টিভ অ্যাসিমিলেশন, তার আত্তীকরণে বাধা হয়। এর ফলে কি হয়? আমরা একটু আগে কি দেখলাম? এর ফলে কি হয়? ইমপারফেক্ট অসিফিকেশন, অর্থাৎ হাড়ের গঠনগত একটা ত্রুটি দেখা দেয়। পারফেক্টলি তার হাড়ের গঠন হয় না। এই পারফেক্টলি তার হাড়ের গঠন না হওয়ার কারণেই ক্যালকিরিয়া কার্ভের রোগীরা অনেক মোটাসোটা হলেও, অনেক থলথলে হলেও তারা কিন্তু সঠিক বয়সে সঠিক সময় দাঁড়াতে পারে না, বসতে পারে না, কথা বলতে পারে না, সঠিক সময় দাঁত ওঠে না, সঠিক সময় দাঁত না ওঠা, সঠিক সময় বসতে না পারা, সঠিক সময় হাঁটতে না পারা, সঠিক সময় দাঁড়াতে না পারা, এগুলোর পিছনে প্রধান কারণ হলো তার হাড়ের গঠনগত ত্রুটি। তার হাড়ের গঠনগত ত্রুটি। কিভাবে তার হাড়ের গঠন সঠিকভাবে হবে? সে তো যেই অ্যাসিমিলেশন হওয়ার কথা, তার যে আত্তীকরণের কথা, সেখানে ঘাটতি হচ্ছে। সে তো দুধ খেতে পারছে না, দুধ খেলেও সে দুধ সহ্য করতে পারছে না। দুধ থেকে যে প্রয়োজনীয় উপাদান সেটা সে নিতে পারছে। এজন্যই তার হাড়ের গঠন দুর্বল। আর তার হাড়ের গঠন দুর্বল বিধায় সে সঠিক সময় দাঁড়াতে পারে না, সঠিক সময় তার দাঁত ওঠে না, সঠিক সময় বসতে পারে না। এই ঘাটতিগুলো এই জায়গা থেকে দেখা দেয়। এজন্যই ক্যালকিরিয়া কার্ভের রোগীরা একটু থলথলে হয়,
মোটা সোটা হয়, যে লক্ষণগুলো আমরা আমাদের মেডিসিন পড়তে গিয়ে আমরা পাই। ক্যালকেরিয়া কার্ভের মেডিসিন পড়তে গিয়ে আমরা অনেক সিমটম পাবো, তবে মনে রাখার জন্য দুইটা কথা। সেটা কি? একটা হলো ফিজিক্যাল জেনারেল, আর একটা হলো মেন্টাল জেনারেল, শারীরিক মানসিক। এই শারীরিক মানসিকের ভিতরে দুইটা লক্ষণই খুবই গুরুত্বপূর্ণ। মেন্টাল সিমটম গুলো যেমন গুরুত্বপূর্ণ, ঠিক একইভাবে ফিজিক্যাল সিমটম গুলো খুব গুরুত্বপূর্ণ। মেন্টাল সিমটমের ভিতরে অনেক সিমটম আছে, তার মধ্যে মনে রাখার মতো একটা সিমটম হলো এই ক্যালকেরিয়া কার্ভ মেডিসিনটির যে উৎস সেটা হলো শামুক বা ঝিনুক। এই যে সামুদ্রিক শামুক বা সামুদ্রিক যে ঝিনুক, এটা থেকে ক্যালকেরিয়া কার্ভ মূলত তৈরি হয়। এই উৎসের ভিতরেই এর মেন্টাল সিমটমটা লুকায়িত। আমরা জানি শামুক বা ঝিনুকের কাছাকাছি যদি আমরা যাই, অথবা কোনো শত্রুপক্ষ যদি শামুকের কাছে যায়, তখন শামুক বা ঝিনুক কি করে? এরকম যদি মুখটা খোলা থাকে, যদি কোনো প্রতিকূল পরিবেশ হয়, কোনো শত্রু তার কাছে যায়, তখন সে আস্তে মুখটা বন্ধ করে নেয়, আস্তে করে মুখটা বন্ধ করে নেয়। কেন? সে নিরাপত্তাহীনতায় ভোগে। সে এই জোনে, এই পরিবেশে সে এখন নিরাপদ নয়। সে মনে করে এই জায়গাটা এখন আমার জন্য নিরাপদ নয়, এজন্য সে আস্তে করে নিজেকে বন্ধ করে গুটায় নেয়। এই যে নিরাপত্তাহীনতার কারণে ঝিনুক বা শামুক যেমন নিজেকে গুটায় নেয়, ক্যালকেরিয়া কার্ভের শিশুরা ঠিক একই নিরাপত্তাহীনতায় ভোগে। কেমন নিরাপত্তা? সে শুধুমাত্র তার মা, বাবা এবং খুব নিকটস্থ আত্মীয় স্বজন ছাড়া আর কারো কাছে সে নিজেকে নিরাপদ বোধ করে না। এই নিরাপত্তাহীনতার জন্য শিশুরা একমাত্র মা বাবা বা খুব কাছের আত্মীয় স্বজন ছাড়া আর কারো সাথে বাহিরের পরিবেশে খেলতে, বাহিরের পরিবেশে যেতে, নতুন কারো সাথে কথা বলতে, পরিচিত হতে তারা খুব দ্বিধাবোধ করে। কেন? এটার একমাত্র কারণ হলো সে নিজেকে নিরাপদহীন মনে করে। সে যেই জায়গাকে নিরাপদ মনে করে না, সেই জায়গায় যায় না। বইয়ে এভাবেও বলা আছে, ক্যালকেরিয়া কার্ভের শিশুর সাথে যদি আপনি কথা বলেন, কোনো প্রশ্ন করেন, সে সরাসরি আপনার প্রশ্নের উত্তর দিবে না। সে কি করবে? তার সাথে যে আছে, হতে পারে তার মা, হতে পারে তার বাবা, হতে পারে তার খুব কাছের কেউ, সে সরাসরি আপনাকে প্রশ্নের উত্তর দিবে না। সে উত্তরটা দিবে তার মাকে। আপনি প্রশ্ন করেছেন যে তুমি কি খেয়েছো, তো সে সরাসরি আপনাকে বলে দিবে না যে আমি এটা খেয়েছি। সে তার মাকে আস্তে আস্তে করে বলবে, মা আবার তার উত্তরটা দিয়ে দিবে। অর্থাৎ সে কমিউনিকেশন জন্য বা কারো সাথে কথা বলতে, সে নতুন পরিস্থিতিতে, নতুন পরিবেশে কথা বলতে সে খুব লজ্জাবোধ করে এবং সে এই জায়গাটা নিরাপদ মনে করেন। এটা ক্যালকেরিয়া কার্ভের মেন্টাল জেনারেলের খুব গুরুত্বপূর্ণ একটা সিমটম। এখানে আমরা আরো কিছু নতুন সিমটম পাবো। ক্যালকেরিয়া কার্ভের বাচ্চারা বা ক্যালকেরিয়া কার্ভের রোগীরা নতুন পরিবেশে, নতুন মানুষের সামনে নিজেকে প্রেজেন্ট করতে খুব লজ্জাবোধ করে। ইভেন তারা নিজের হাত দিয়ে নিজের চোখকে বন্ধ করে রাখে। সে ভয়ানক কিছু যদি কোনো সিন, সেটা টিভিতে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে, ফিজিক্যালি হতে পারে, যে কোনো জায়গায় হোক, কোনো প্রাণী, ভয়ানক কোনো সিন, এটা সে দেখতে পারে না। যখন এই টাইপের কিছু হয়, সে নিজে রুম থেকে বের হয়ে যায়, অথবা রুমে থাকলেও চোখ বন্ধ করে রাখে। ইভেন চোখ শুধু বন্ধই করে রাখে না, হাত দিয়ে চোখটা চেপে ধরে রাখে। সে ওই সিনটা দেখতে চায় না, ওই ব্যক্তির সাথে কথা বলতে চায় না, এই পরিবেশটা তার ভালো লাগে না। এই সিমটম গুলো মেন্টাল সিমটমের ভিতরে খুব গুরুত্বপূর্ণ একটা সিমটম। আচ্ছা, ফিজিক্যাল সিমটমের ভিতরে আমরা কি পাই? ফিজিক্যাল সিমটমের ভিতরে গুরুত্বপূর্ণ সিমটম হলো এই ক্যালকেরিয়া কার্ভের রোগীরা সাধারণত স্বাভাবিকের চেয়ে বয়সের তুলনায় একটু বেশি মোটাসোটা হয়ে যায়। আমরা অ্যাসিড ফসের ক্ষেত্রে একটা কথা বলেছিলাম, অ্যাসিড ফসের রোগীদের ফিজিক্যাল ফিটনেসটা বয়সের তুলনায় একটু দ্রুত, তাদের দেহের গ্রোথটা দ্রুত বাড়ে, তারা লম্বা হয়ে যায় তাড়াতাড়ি। যতটা লম্বা হয়, তার বয়স অনুপাতে যতটুকু লম্বা হওয়ার কথা, সে তার থেকেও বেশি লম্বা হয়ে যায়। ক্যালকেরিয়া কার্ভ এবং অ্যাসিড ফসের এই জায়গাটা যথেষ্ট একটা মিল আছে। ক্যালকেরিয়া কার্ভের রোগীরাও বয়সের তুলনায় তাদের গ্রোথটা খুব দ্রুত হয়, অ্যাসিড ফসের রোগীদেরও বয়সের তুলনায় তাদের গ্রোথটা খুব দ্রুত হয়। তবে অ্যাসিড ফসের রোগীরা বয়সের সাথে যে দ্রুত লম্বা হয়, বড় হয়, সেটা তারা একটু লম্বাটা বেশি হয়। আর ক্যালকেরিয়া কার্ভের রোগীরা লম্বার চেয়ে পাশে বেশি হয়, মোটা সোটা বেশি হয়। ক্যালকেরিয়া কার্ভ হয় পাশে মোটা, থলথলে,
আর অ্যাসিড ফাস হয় লম্বায় বড় বড় হয়ে যায়, লম্বা হয়ে যায়, টানটানা হয়, একদম পাতলা হয়। এটা ফিজিক্যাল জেনারেলের ভিতরে একটি গুরুত্বপূর্ণ সিম্পটম। তাহলে যেটা আমরা বলছিলাম, ক্যালকিরিয়া কার্ভের রোগীরা ফিজিক্যালি যেমন আনফিট, মেন্টালি ওরকম আনফিট। ফিজিক্যালি আনফিট হওয়ার কারণেই তারা মেন্টালিও আনফিট হয়। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। ক্যালকিরিয়া কার্ভের রোগীরা ফিজিক্যালি আনফিট কেন? আমার এতক্ষণের কথা যদি বুঝে থাকেন তাহলে যে কোনো একজন বলতে হবে ক্যালকিরিয়া কার্ভের রোগীরা ফিজিক্যালি কেন আনফিট, কেন তারা দাঁড়াতে পারে না, কেন তারা বসতে পারে না, কেন তাদের দাঁত উঠতে দেরি হয়, কেন? স্যার ওদের আমি বলবো স্যার। জি বলেন। স্যার ওদের ওই ক্যালসিয়াম কার্বনেটের ঘাটতির কারণে ওদের শরীরে এই যে শূন্যতা থেকে যায়, ওইটার কারণেই তাদের অন্যান্য ফিজিক্যাল সিমটম গুলো দেখাতে, দাঁত উঠতে ইয়ে করে। অসংখ্য ধন্যবাদ। আমরা দুইটা কথা বলেছিলাম, এই দুইটা টার্ম ইউজ করতে হবে, আমাদের বলতে হবে। একটা হলো ডিফেক্টিভ অ্যাসিমিলেশন, আর হলো ইমপারফেক্ট অসিফিকেশন। এই শব্দ দুইটা আমাদের একদম মুখস্থ করে ফেলতে হবে। যদি কেউ শুধুমাত্র এই শব্দ দুইটা বুঝতে পারে এবং মনে রাখতে পারে, তাহলে ক্যালকিরিয়া কার্ভ তার জীবনে না পড়লেও হবে। কি কি? ডিফেক্টিভ অ্যাসিমিলেশন, ইমপারফেক্ট অসিফিকেশন, অর্থাৎ সঠিক মাত্রায় তার আত্তীকরণ বা শোষণটা সঠিকভাবে না হওয়া, এর ফলে তার হাড়ের যে গঠনগত ত্রুটি হওয়া, হাড়টা সঠিকভাবে গঠন না হওয়া, এ কারণেই ক্যালকিরিয়া কার্ভের রোগীরা ফিজিক্যালি আনফিট হয়। আর ক্যালকিরিয়া কার্ভের রোগীরা ফিজিক্যালি আনফিট হওয়ার কারণে তারা মেন্টালিও আনফিট হয়। যেহেতু নিজের শারীরিকভাবে সে ফিটনেস নাই, তার দুর্বলতা রয়েছে, এই জন্য সে মনে করে আমি আসলে কোনো কাজে পারফেক্ট না। এই ফিজিক্যালি ফিটনেসের ঘাটতিটা, এটা তার মনের উপরে প্রভাব পড়ে। ক্যালকিরিয়া কার্ভের রোগীরা নিজেকে দুর্বল মনে করে, সেটা যে কোনো কিছুর ক্ষেত্রে। সে মনে করে এই কাজের জন্য আমি পারফেক্ট না, নিজেকে লুকায় রাখার চেষ্টা করে। এজন্য সে প্রেজেন্টেশনে বা কারো সামনে যেতে চায় না, লুকায়, চোখ ঢেকে রাখে, লজ্জা পায়। মা বাবা ছাড়া কারোর সাথে বাইরের পরিবেশে যেতে চায় না। কোনো বিষয়ে সে প্রতিবাদী না, সে প্রতিবাদ করতে পারে না, সে চলে আসে, এড়ায়া চলে। এই এড়ায়া চলার পিছনে একমাত্র কারণ হলো এই যে দুর্বলতা মনের, এই দুর্বলতা ক্যালকিরিয়া কার্ভের মনের দুর্বলতা তৈরি হয় ফিজিক্যাল ফিটনেসের ঘাটতির কারণে। যাই হোক, এই কথাটুকু যদি বুঝে থাকেন তাহলে আমরা একটু সামনে যাব। আশা করি এই কথাটুকু বুঝে থাকলে ক্যালকিরিয়া কার্ভ নিয়ে আপনাদের আর কোনো বিড়ম্বনা থাকবে না। যাই হোক, আমরা আমাদের যে পয়েন্টগুলো নিয়ে কথা বলি, আমরা সেখানে একটু আসি। আমরা মেডিসিনের নাম শেখার ক্ষেত্রে বলেছিলাম আমরা মেডিসিনের নাম 5 ভাবে শিখবো, এখানে দেয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এই পয়েন্টগুলো একটু যদি দেখি, ক্যালকিরিয়া কার্ভের উৎস রাসায়নিক একটি পদার্থ, এবং এর প্রুভার ডাক্তার হানিম্যান স্যার নিজেই প্রুভ করেছেন, এবং পরবর্তীতে আরো অনেকেই প্রুভ করেছেন, মেডিসিনটি প্রুভিং করেছেন। তবে এই ক্যালকিরিয়া কার্ভের প্রুভিংটা হানিম্যান স্যার নিজেই করেছেন তার নিজ দেহে। এই ক্যালকিরিয়া কার্ভের ক্রিয়াস্থল কোথায়? ক্যালকিরিয়া কার্ভটা কাজ করে মানব দেহের বিভিন্ন গ্ল্যান্ড, বোনস, ব্লাড, লাংস, হার্ট, স্কিন, এগুলোর উপরে ভালো কাজ করে। কারণ আমরা এতক্ষণ বলেছি ডিফেক্টিভ অ্যাসিমিলেশন, অর্থাৎ আত্তীকরণে বাধাগ্রস্ত হওয়া, আর হলো ইমপারফেক্ট অসিফিকেশন, সেটা হলো হাড়ের গঠনগত ত্রুটি, সঠিকভাবে তার হাড়ের গঠন না হওয়া। এই আলোচনাটা অনেক ব্যাপক, দরকার নেই আর। ধাতুগত অবস্থা, আমরা কি পেলাম? ধাতুগত অবস্থার ভিতরে মোটা, থলথলে, ফর্সা রোগীদের জন্য এই মেডিসিনটি উপযুক্ত। আমরা 3টি টার্ম ব্যবহার করতে পারি, ফেয়ার, ফ্যাটি, ফ্লাফি। এই যে ফেয়ার, ফ্যাটি, ফ্লাফি, এই 3টি টার্ম ক্যালকিরিয়া কার্ভের কনস্টিটিউশনাল সিমটম বোঝার জন্য খুব যথেষ্ট। কি? ক্যালকিরিয়া কার্ভের রোগীরা একটু থলথলে হয় এবং মোটা সোটা হয়। মেন্টাল জেনারেলের ভিতরে আমরা এখানে একটা লাইন দেখতে পাচ্ছি যে প্রধান অনুভূতি হচ্ছে স্থিতিশীলতা ও অনিশ্চয়তা। এই যে অনিশ্চয়তা, এই অনিশ্চয়তার পিছনে কারণই হলো তার এই যে ফিজিক্যাল ফিটনেসের অভাব। ফিজিক্যাল জেনারেলে এই অংশে আমরা কি পাই? এই অংশে সাধারণত আসলে একটা মেডিসিনের সার্বদৈহিক, একটা মানুষের সার্বদৈহিক যত কথা, সব আলোচনা হওয়ার কথা এই ফিজিক্যাল জেনারেলে। কি কি? পিপাসা, জিহ্বা, লালা, ক্ষুধা, খাদ্য,
বায়ুনিঃসরণ, মল, মূত্র, ঘুম, স্বপ্ন, ঘাম, এই যে পয়েন্টগুলো, এই প্রত্যেকটা পয়েন্ট এই ফিজিক্যাল জেনারেল এই অংশে আলোচনা হওয়ার কথা। এখন যদি আমি পার্ট টু পার্ট এতগুলো পয়েন্ট আলোচনা করে অনেক লম্বা সময়ের প্রয়োজন, এজন্য ম্যাথমেটিক্যাল আলোচনা একদিন ক্লাসে সম্ভব নয়, একঘেয়েমিও চলে আসে। আলোচনা শুধু করে রেখে দিলেই তো হবে না, বিষয়গুলো বোঝারও প্রয়োজন আছে। আমরা পরবর্তীতে চেষ্টা করব বিষয়গুলোকে আলোচনায় আনার। যাই হোক, নির্দেশক লক্ষণ, আমরা ক্যালকিরিয়া কার্ভের একটি অন্যতম লক্ষণ দেখতে পাই যে তার ভিতরে টেন্ডেন্সি টু টেক কোল্ড, টেন্ডেন্সি টু টেক অর্থাৎ অল্পেই ঠান্ডা লাগার যে একটা প্রবণতা, এটা ক্যালকিরিয়া কার্ভের একটি নির্দেশক লক্ষণের মধ্যে পড়ে। খুবই গুরুত্বপূর্ণ এই লক্ষণটি। গ্রাইন্ডিং সিমটমের লম্বা একটি আলোচনায় আছে এই কোল্ড টেন্ডেন্সি টু টেক এই বিষয়টা নিয়ে। অল্পেই তার ঠান্ডা লাগে, কেন অল্পে ঠান্ডা লাগে? তার ফিজিক্যালি সে ফিট না, ফিজিক্যালি সে আনফিট, তার ইমিউনিটি সিস্টেম খুবই দুর্বল। তার পিছনে এই যে এতক্ষণ যে আলোচনাগুলো আপনারা শুনছিলেন। আচ্ছা, ক্যালকিরিয়া কার্ভের পেশেন্ট যে কোনো বয়সের হতে পারে, তবে সাধারণত ক্যালকিরিয়া কার্ভের বাচ্চারাই বেশি আক্রান্ত হয়। আবার যেই ক্যালকিরিয়া কার্ভের রোগীর একসময় বাচ্চা অবস্থায় তাদের এই ঘাটতিটা, এটা সারা জীবনই তাদের থেকে যায়। এজন্য যে কোনো বয়সেই ক্যালকিরিয়া কার্ভের পেশেন্ট হতে পারে। তো বাচ্চাদের ক্ষেত্রে যে বিষয়টা হয় সেটা হলো প্রচুর ঘাম হয় এবং অল্পেই তাদের ঠান্ডা লেগে যায়। শরীরে প্রচুর ঘাম কেন হয় এটা নিয়েও আলোচনার প্রয়োজন রয়েছে, আজকে আর বলছি না এখানে। আচ্ছা, এই মেডিসিনের যে সমস্ত বিষয়সমূহ আমরা শিখবো, আরো কিছু বিষয় রয়েছে। তার ভিতরে একটা হলো থার্মাল বা তাপীয় অবস্থা। কি কি থাকে? তার প্রচন্ড শীত থাকে। কেন প্রচন্ড শীত হয় ক্যালকিরিয়া কার্ভের? এতক্ষণে সম্ভবত আপনারা আজ করতে পেরেছেন। প্রচন্ড রকমের ঘাম হয়। ঘাম শরীরে কেন হয়? ঘাম হওয়ার কারণটা কি? শরীরে যখন কোনো বিষয়ের ঘাটতি থাকে, তখন ওই সমস্ত যে সমস্ত পেশেন্টরা, যে সমস্ত মানুষ অতিরিক্ত পরিমাণ দুর্বল থাকে, তাদের কিন্তু শরীরে ঘামটা খুব বেশি দেখা দেয়। পার্টিকুলার হতে পারে, জেনারেলও হতে পারে। ক্যালকিরিয়া কার্ভের পেশেন্টদের যে কোনো পার্টিকুলারে ঘাম হতে পারে বা জেনারেলি পুরো শরীরেও তার ঘাম হতে পারে। আমরা সাধারণত যেটা পাই, পার্টিকুলার পাই যে মাথায় বেশি ঘাম হয়। তবে ক্যালকিরিয়া কার্ভের শুধু যে মাথায় হবে তা না, শরীরের অন্য জায়গায়ও কিন্তু তাদের প্রচুর পরিমাণে ঘাম হতে পারে। তবে তাদের ঘামটা বেশি, এটা আমরা মনে রাখার চেষ্টা করি। ফিজিক্যাল অ্যাকশনের ভিতরে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা হলো কম্পোজিশন অফ ব্লাড। ব্লাডটা তৈরি হয় কোথায়? বলেন তো, যে কোনো একজন, ব্লাডটা তৈরি হয় কোথায়? ব্লাড যে আমাদের শরীরের যে রক্ত, অস্থিমজ্জার, হাড়ের বোন মেরু আর বুকে। আচ্ছা বলেন তো, যেই ব্যক্তির, যেই লোকটার বোনেই হলো গঠনগত ত্রুটি, তাহলে বোনই যদি তার ত্রুটিপূর্ণ হয়, তাহলে তার বোন মেরু কি খুব সবল? অবশ্যই না। তাহলে যার অস্থি দুর্বল, তার বোন মেরু দুর্বল। তার মানে কি? তার রক্ত উৎপাদনে কিন্তু যথেষ্ট ঘাটতি রয়েছে, রাইট? এখানে যেটা বলছেন কম্পোজিশন অফ বোন, এই যে ফিজিক্যাল অ্যাকশন, এই ক্যালকিরিয়া কার্ভের যে ফিজিক্যাল অ্যাকশনের ভিতরে আমরা যেটা পেলাম যে কম্পোজিশন অফ ব্লাডের গঠনগত একটা ঘাটতি কিন্তু তার লক্ষ্য করা যায়। এবং আচ্ছা, এখানে আরেকটা কথা লেখা আছে, প্রসেস অফ অ্যাসিমিলেশন, ওই যে আত্তীকরণে যে সমস্ত অর্গানগুলো গুরুত্বপূর্ণ, সেই জায়গাগুলোতেও কিন্তু তার দুর্বলতা থেকে যায়। ফিজিক্যাল অ্যাকশনের ভিতরে আমরা গুরুত্বপূর্ণ এই টার্ম দুইটাকে নিতে পারি। আচ্ছা, প্রবণতা, স্ক্রিফুলা প্রবণতা, অর্থাৎ অল্পেই ঠান্ডা লাগার একটা প্রবণতা, খুব সহজেই ঠান্ডা লাগা যাওয়ার প্রবণতা। স্ক্রিফুলা এই কন্ডিশনটা তাদের ভিতরে খুব সহজে লক্ষ্য করা যায়। কাতরতা, শীত কাতর, বলার অপেক্ষাই রাখে না। মায়াজম, শরিক মায়াজমে, এটি হ্যানিম্যান স্যার কর্তৃক প্রুভিং একটা মেডিসিন এবং অ্যান্টিশরিকের একটি অন্যতম মেডিসিন। আচ্ছা, মাত্রা তত্ত্ব, আমরা এই মেডিসিনটি কত মাত্রায় প্রয়োগ করব? এই মেডিসিনটা মধ্যম থেকে উচ্চ শক্তিতে প্রয়োগ করার কথা বলা আছে। পথ্যাপথ্য কি? আমরা এই মেডিসিন যখন প্রয়োগ করব তখন রোগী কফি, দুধ, দমসিদ্ধ খাবার এগুলো বর্জন করবে, এগুলো নিষেধ করতে হবে। আচ্ছা, আমাদের জন্য একটা উপদেশ, এই উপদেশটা ডাক্তার উইলিয়াম বোরিক স্যার দিয়েছেন। কি উপদেশ?
বয়স্কদের ক্ষেত্রে ক্যালকিরিয়া কার্ড ঘন ঘন প্রয়োগ করা যাবে না। স্যার বলেছেন যে বয়স্ক রোগীদেরকে ক্যালকিরিয়া কার্ড ঘন ঘন প্রয়োগ করা যাবে না। ক্যালকিরিয়া কার্ডটা বাচ্চাদের ঘন ঘন প্রয়োগ করা যায় এবং বাচ্চাদেরকে ঘন ঘন প্রয়োগেরই নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু বয়স্কদের ক্ষেত্রে ক্যালকিরিয়া কার্ড ঘন ঘন প্রয়োগ করা যাবে না, এটা একটা নির্দেশ, আমাদের উপদেশ। ক্রিয়াকাল 60 দিন, কীটনাশক অ্যাসিড নাইট, নাক্সপম, ক্যাম্ফর। তবে ক্যালকিরিয়া কার্বের পর খুব ভালো খাটে রাস্টক্স। রাস্টক্সের পর ক্যালকিরিয়া কার্ব, ক্যালকিরিয়া কার্বের পর রাস্টক্স। এই মেডিসিনটা কমপ্লিমেন্টারি মেডিসিন এবং এটা খুব ভালো খাটে। আমরা ক্যালকিরিয়া কার্বের নির্দেশক কথা, এই কথাগুলো মুখস্থ করতে হবে। এই কথাগুলো মুখস্থ করার জন্য আমি গত ক্লাসেও একটা নিয়ম বলেছিলাম, আজকেও এই মেডিসিনের সময় নিয়মটা বলে দিচ্ছি। এতক্ষণ যত আলোচনা শুনলেন, সমস্ত আলোচনার একটা সামারি এই কয়টা কথার ভিতরে কিন্তু রয়েছে। এই কটা কথা আমরা সব সময় জেনে থাকি যে আমরা শুরুতে ম্যাথমেটিকে পড়লেই নরেন্দ্রনাথ পড়ি, পড়ার পরে সেখানে 4টা কথা আছে, সেই 4টা কথা একদম ভূতের মতো মুখস্থ করি। আসলে ভূতের মতো মুখস্থ করার পরে কিন্তু একটা সময় দেখা যায় রোগী আসলে বা রোগীদের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল লাইফে তখন কিন্তু আর প্রয়োগ করতে পারি না ওই মেডিসিনটা। কেন পারি না? আমরা কিছু বুঝেই নাই মেডিসিনটা। যখন আমরা এই মেডিসিনটা প্রথম পড়েছিলাম, ভূতের মতো পড়াশোনা করে মুখস্থ করেছিলাম, কিন্তু কিছুই বুঝি নাই। না বোঝার কারণে এই মেডিসিনের রোগীও খুঁজে পাইনি। কিন্তু এখন আজকের আলোচনার পর প্রত্যেকটা লাইন পড়বেন আর বুঝে যাবেন। কি দেখেন, দেহের স্থূলতা, শিথিলতা ও শ্লেষ্মা প্রবণতা। আচ্ছা, এই যে দেহের স্থূলতা আমরা একটু আগে ফিজিক্যাল জেনারেলি পেলাম, শিথিলতা থলথলে ভাব তার ভিতরে পেলাম, এবং শ্লেষ্মা প্রবণতা অল্পেই ঠান্ডা লাগা, মিউকাস গুলো বের হয়ে যাওয়া, এই যে প্রবণতা, এটা কিন্তু একটু আগে আমরা পড়ার মাধ্যমে বুঝতে পারলাম। তাহলে এই লাইনটা মুখস্থ হওয়া এখন খুব সহজ ব্যাপার। মুখস্থ করার একটা নিয়ম আমি বলে দিচ্ছি। দেখেন, ভীরুতা ও ভ্রান্ত ধারণা। এই যে ভীরুতা, এই ভীরুতা কেন আমরা একটু আগে কিন্তু আলোচনা করেছি। ক্যালকিরিয়া কার্বের রোগীরা কিসে ভীতু, কেন ভীতু, তার ভিতরে ভীতি ভাবটা কেন চলে আসে? ওই যে ফিজিক্যালি আনফিট, এবং এর জন্য তার ভিতরে একটা ভ্রান্ত ধারণাও তৈরি হয়। আচ্ছা, ভ্রান্ত ধারণাটা কেমন? সে মনে করে সে এত দুর্বল, তাকে যে কেউ মেরে ফেলবে। নিজ ঘরে থেকেও সে নিজেকে খুব দুর্বল মনে করে। সে মনে করে এই ঘরের মধ্যে এমন কেউ আছে যে আমাকে মেরে ফেলবে। আমি অনেকগুলো কথা স্কিপ করেছি, এই কথাগুলো সব বলিনি। এই যে ভ্রান্ত ধারণাটা তার মনে হয়, নিজের ঘরে আছে তাও তার মনে হয় তাকে কেউ মেরে ফেলবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা মেন্টাল সিম্পটম। তাহলে এই ভীরুতা, ভ্রান্ত ধারণা, এগুলোর পিছনে প্রধান কারণ হলো তার এই ফিজিক্যাল আনফিট, যেগুলো এতক্ষণ আলোচনা করলাম। মাথার ঘামে বালিশ ভিজে যায়, অল্পেই ঠান্ডা লাগে। ওই যে খুব সহজেই ঠান্ডা লাগার যে একটা প্রবণতা আমরা একটু আগে দেখেছিলাম, আর ঘামলে মানুষ ঠান্ডা লাগবেই, এটাই স্বাভাবিক। ডিম খাবার প্রবল ইচ্ছা, দুধ সহ্য হয় না, এই কথা নিয়েই তো আমরা আলোচনা শুরু করেছিলাম। তাহলে এখানে আর আলোচনা করছি না। তাহলে মেডিসিনটা মুখস্থ করার নিয়ম কি? যে কোনো মেডিসিন প্রথমে সিলেক্ট করব কোন মেডিসিনটা আমি পড়বো। ওই মেডিসিনটা সিলেক্ট করার পর নির্দেশক বা নিজস্ব কথা, পরিচয়ক কথা, মূল কথাগুলো এক জায়গায় লিখবো। লেখার পরে এক একটা লাইন দেখে দেখে গুনে গুনে 10 বার পড়বো। ওই একই লাইন দেখে দেখে দ্রুত 10 বার পড়বো। একই লাইন না দেখে ধীরে ধীরে 10 বার পড়বো। একই লাইন না দেখে দ্রুত 10 বার পড়বো। এভাবে এক লাইন যখন পড়া হয়ে যাবে, দ্বিতীয় লাইন একই নিয়মে দেখে দেখে 10 বার, দেখে দেখে দ্রুত 10 বার, না দেখে 10 বার, না দেখে দ্রুত 10 বার। তৃতীয় লাইন একই নিয়মে, চতুর্থ লাইন একই নিয়মে। এই নিয়মে যখন 4টা লাইন পড়া হয়ে যাবে, তখন মেডিসিনের নাম সহ টোটাল মেডিসিনটা একই সাথে দেখে দেখে 10 বার, দেখে দেখে দ্রুত 10 বার, না দেখে 10 বার, না দেখে দ্রুত 10 বার। এভাবে করে যদি কেউ একটা মেডিসিন পড়ে, তাহলে তার এক একটা লাইন কম পক্ষে 80 বার করে পড়া হবে। তাহলে বলেন তো, কোনো একজন ব্যক্তি, কোনো একজন স্টুডেন্ট, কোনো একজন ডাক্তার যদি কোনো একটা লাইন 80 বার করে পড়ে, তাহলে কি তার আর কোনো লাইন অস্পষ্ট থাকে? অস্পষ্ট থাকে না। অবশ্যই তার চমৎকার ভাবে সেই মেডিসিনটি মুখস্থ হয়ে যায়। তো এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন সবাইকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের ক্লাস এ পর্যন্তই রাখছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে কি?
জি ধন্যবাদ জয়ন্ত দাদা। তাহলে আজকের জন্য ক্লাস রেখে দিচ্ছি, রেকর্ডিং বন্ধ করে দিতে পারেন। জি, রেকর্ডিং অফ করে দিব। জি অফ করে দেন। আচ্ছা।